বছর বছর লোকসান গুণেও লাগাম ছাড়া বাড়ছে অনেক প্রতিষ্ঠানের শেয়ারের দাম, ফাঁদে পড়ছেন বিনিয়োগকারী। ঝুঁকিপূর্ণ কোম্পানির লাল তালিকা করার পরামর্শ। এবার দুবাই ফেরা নিয়ে অনিশ্চয়তায় প্রবাসীরা। চড়া দামে টিকিট কিনেও ফিরতে হচ্ছে বিমানবন্দর থেকে। এয়ারলাইন্সের গাফিলতিকে দুষছেন ট্রাভেল এজেন্টরা। বৈরুত বিস্ফোরণের পর বন্ধ হতে বসেছে লেবাননের শ্রমবাজার। সংকটে প্রবাসী বাংলাদেশিরা, দেশে ফেরত আসতে হতে পারে বেশিরভাগকেই। এবং ইলিশে সয়লাভ, বরিশালে মাছের পাইকারি বাজার, দাম কমায় খুশি ক্রেতা, সরবরাহ বাড়ায় রপ্তানির অনুমতি চান ব্যবসায়ীরা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। বছর বছর লোকসান গুণেও লাগাম ছাড়া বাড়ছে অনেক প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গত 2 মাসের কম সময়ে কোনো কোনো শেয়ারের দাম 6 গুণ পর্যন্ত হয়েছে। এতে অনেক সময় ফাঁদে পড়ছেন বিনিয়োগকারীরা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, অতি ঝুঁকিপূর্ণ শেয়ারকে লাল তালিকাভুক্ত করা যেতে পারে। সেই সঙ্গে বিনিয়োগকারীদের বুঝে শুনে ভালো আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা। হরিপদ সাহার রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে 2 মাসের বেশি সময় চলা সাধারণ ছুটির পর পুঁজিবাজার চালু হয় মে মাসের 31 তারিখে। সেখান থেকে এখন পর্যন্ত বাজার ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেও কোনো কোনো শেয়ারের দাম লাগামহীনভাবে বাড়তে দেখা যাচ্ছে। মেঘনা মিল্ক ও মেঘনা পেট নামের শেয়ার তালিকাভুক্তির পর কখনো লভ্যাংশ না দিলেও গত 2 মাসের কম সময়ে দাম বেড়েছে 70 থেকে 80% পর্যন্ত। একই সময়ে শ্যাম্পুর সুগারের দাম 3 গুণ, জিল বাংলার দাম হয়েছে 6 গুণ। টেক্সটাইল খাতের প্রতিষ্ঠান দুলামিয়া কটনের দামও প্রায় দ্বিগুণ হয়েছে 1 মাসের ব্যবধানে। লোকসানে থাকা জিকু বলপেনের দাম হয়েছে 3.5 গুণ। সাভার রিফ্যাক্টরিজের দামও 3 গুণ পার করেছে 2 মাসের কম সময়ে। তুলনামূলক কম পরিশোধিত মূলধনের কোম্পানিতেই এ ধরনের ঘটনা লক্ষ্য করা যায় বলে জানান বাজার সংশ্লিষ্টরা। জেড গ্রুপ এমনিতেই একটা গ্রুপ, এবং সেখানে আমরা কিছু করে দিতে পারি যে একেবারে যেগুলো কোম্পানিগুলো বন্ধ কিংবা প্রোডাকশন বন্ধ, তাদেরকে আমরা আরো একটা চিহ্নিত করতে পারি যে এগুলো একদম রেড ক্যাটাগরিতে ফেলে দেয়া, যে জেড গ্রুপের মধ্যেও এগুলা নিম্নমানের কোম্পানি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর গুজব ও অপপ্রচারে প্রভাবিত না হয়ে পুঁজিবাজারের ঝুঁকি বিবেচনায় নিয়ে বিনিয়োগকারীদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন এই মার্চেন্ট ব্যাংকার। সম্প্রতিকালে দেখা গেছে কতিপয় প্রতিষ্ঠানের শেয়ার অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং লেনদেন হচ্ছে। তবে এই বিষয়ে বিনিয়োগকারীদেরকে সতর্ক থাকা প্রয়োজন। ভালো প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে, মৌলভিত্তিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি অনেক কম। পুঁজিবাজারের নিম্নমানের জেট শ্রেণীর প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সম্প্রতি বেশ কিছু নীতি গ্রহণ করেছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির পর এবার দুবাই ফেরা নিয়ে জটিলতায় পড়তে হচ্ছে দেশে আটকে পড়া প্রবাসীদের। তাদের অভিযোগ, দুটি বিমান সংস্থা ট্রাভেল এজেন্টদের আশ্বাসে চড়া দামে টিকিট কিনলেও বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে 1/2 যাত্রীকে। ইতিমধ্যে যারা টিকিট কিনেছেন, ফেরা নিয়ে অনিশ্চয়তায় আছেন তারা। এজন্য এয়ারলাইন্সকে দুষছে ট্রাভেল এজেন্টরা। এ বিষয়ে জানতে ফ্লাই দুবাই অফিসে গেলে তারা সময় টেলিভিশনের প্রতিবেদকের সঙ্গে দুর্ব্যবহার করেন। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। করোনায় আটকে পড়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের জন্য গেল জুলাই মাসে প্রবেশের সুযোগ উন্মুক্ত করে দেশটি। কিন্তু বারবার নিয়মকানুন পরিবর্তনের কারণে বিমানবন্দর থেকেই ফিরতে হয় প্রায় 1000 আবুধাবিগামী প্রবাসীকে। এবার জটিলতা তৈরি হয়েছে দুবাই প্রবেশেও। ভুক্তভোগীদের অভিযোগ, ভিসা ঠিক থাকলে কোনো অনুমোদন ছাড়াই যাওয়া যাবে। ফ্লাই দুবাই ও এমিরেটস এয়ারলাইন্সের এমন আশ্বাসে চড়া দামে টিকিট কাটলেও বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে অনেককে। টিকিট কাটছি, বলছে যে কথা ছিল যে কি যে মানে কোনো অ্যাপ্রুভাল লাগবে না, কোনো কিছু লাগবে না, বিষয় ঠিক থাকলেই হবে। রেড সিগন্যালে তো আপনারা বলছেন টিকিট নেওয়ার জন্য, আমরা টিকিট নিছি, এখন তো রেড সিগন্যালে আপনারা নিতে হবে। বলতেছে যে দুবাই গভর্নমেন্ট এটা এলাউ করতেছে না, বলছে অ্যাপ্রুভাল ছাড়া, জিডিআর ছাড়া, আইকা স্মার্ট ছাড়া আমরা রেড সিগন্যালে আমরা সব ইমারাতে নিব। আমরা একটা টিকিট 1,20,000 1,40,000 টিকিট কাটছি, এখন আমরা কি করব?
ট্রাভেল এজেন্টরা বলছেন এয়ারলাইন্সগুলোর দায়িত্বহীনতার কারণে টিকিট বিক্রি করে বিপদে পড়তে হচ্ছে তাদের। এয়ারলাইন্সগুলোর মধ্যে আমরা হয়রানির শিকার হচ্ছি। সেক্ষেত্রে ওনারা যদি 100% প্রপারলি ভাবে যদি কোনো নিউজ যদি আমাদেরকে প্রোভাইড করতে না পারে, তাহলে তো আমরা টিকিট সেল করার কোনো মানে আসে না। এটা নিয়ে আমরা বিভাগের মধ্যে আছি। তাহলে সেক্ষেত্রে এই ডিফেন্ডার দায়ভারটা কে নেবে? এ বিষয়ে জানতে ফ্লাই দুবাই অফিসে গেলে বিমান সংস্থাটির কর্মকর্তারা সময় টেলিভিশনের প্রতিবেদকের সঙ্গে দুর্ব্যবহার করেন। অর্ধশতাধিক যাত্রী ফেরত যাওয়ার বিষয়টি স্বীকার করে বিমানবন্দর পরিচালক জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করা হবে। তাদেরও যে প্যাসেঞ্জার রেসিডেন্ট ইনফরমেশনে মিসম্যাচ হলে দুবাই থেকে অনুমতি আসে না, এই জন্য তারা ড্রপ হয়ে যায়। অনুমোদন লাগবে না এরকম কেউ বললে সেটা তো এখন তারা উত্তর দিবে। দুবাই ভ্রমণের ক্ষেত্রে দেশটির জেনারেল ডিরেক্টরেট অফ রেসিডেন্সি ও ফরেন অ্যাফেয়ার্স কর্তৃপক্ষের অনুমোদনের পাশাপাশি কোভিড সার্টিফিকেট লাগে। আর ইউএইতে প্রবেশের জন্য অবশ্যই সংশ্লিষ্ট যাত্রীর uae.entry.ic.gov.ae লিংকে গিয়ে গ্রিন সিগন্যাল লাগবে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় বিদেশ ফেরতদের মাধ্যমে করোনা ভাইরাসের বিস্তার বাড়ায় বাংলাদেশ সহ 23টি দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। করোনা টেস্ট পজিটিভ সনদ থাকা সত্ত্বেও অনাকাঙ্ক্ষিত নিষেধাজ্ঞার কবলে পড়ে বাংলাদেশ ফেরত প্রবাসী কর্মীরা আবার কর্মস্থলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। সম্প্রতি বিভিন্ন দেশ থেকে আসা বিদেশ ফেরতদের মাধ্যমে করোনার সংক্রমণ চিহ্নিত হওয়ায় 7 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সহ প্রায় 23টি দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। ফলে দেশে ছুটিতে গিয়ে চরম অনিশ্চয়তার মাঝে দিন কাটাচ্ছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কয়েক হাজার অভিবাসী কর্মী। আমার আশেপাশে অনেক ভাই ব্রাদার ছিল, যাদের দোকান ছিল, দোকানগুলো বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র দেশে থাকার কারণে তারা দোকান ভাড়া পরিশোধ করতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য চালাতে পারতেছে না। 8 মাস 9 মাস এভাবে আটকে থাকার পরে এখনো যদি না আসতে পারে, লাইফ টাইমের জন্য যদি তারা একদম নিষেধাজ্ঞায় পড়ে যায়, তাহলে এটা তাদের জন্য হবে একটা ভয়ানক পরিণতি। বাংলাদেশ ফেরত অনেক প্রবাসী কর্মীর এরই মধ্যে ভিসার মেয়াদ শেষের পথে। আশা ছিল দেশ থেকে ফিরে নতুন ভিসার জন্য আবেদন জমা দিবেন তারা। আমদানি রপ্তানি বন্ধ থাকায় প্রয়োজনীয় মালামাল সরবরাহ করতে না পারায় উদ্বিগ্ন প্রবাসী ব্যবসায়ীরাও। আমাদের বিজনেসটা কিন্তু অনেকটাই আমাদের কমিউনিটি বেজের বিজনেস। এখন আমাদের শ্রমিক যারা তারা আসতেই পারতেছে না, তারা কর্মক্ষেত্রে যেতে পারতেছে না, তো তাহলে তো তারা যে জিনিসগুলো, যেমন আমাদের পার্সোনালি কার্গো বিজনেস, কার্গো সেক্টরটা একবারেই 10-এর মধ্যে। আর এ বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের ফিরিয়ে আনতে সার্বক্ষণিক মালয়েশিয়া সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এমন নিষেধাজ্ঞার ফলে উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটছে ছুটিতে থাকা প্রবাসীদের। কবে নাগাদ কর্মস্থলে ফিরতে পারবেন, আগের মতো স্বাভাবিক হবে সবকিছু, সে চিন্তায় তাদের আত্মীয় স্বজনেরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এদিকে লেবাননের বৈরুত বিস্ফোরণের পর দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থা আরও প্রকট হয়েছে। বন্ধ হতে বসেছে শ্রমবাজার। মাসের পর মাস বেতন না পাওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থের মান কমে যাওয়ায় দেশটিতে থাকার আশা একেবারেই ছেড়ে দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দূতাবাস বলছে, প্রবাসীদের সব রকম সহায়তা করা হচ্ছে। গেল কয়েক বছর ধরে নানামুখী সংকটে লেবাননের শ্রমবাজার। আগস্টের ভয়াবহ বিস্ফোরণ এই সংকটের কফিনে শেষ প্যারেকটিও ঠুকেছে। দেশটিতে বাংলাদেশিদের বেশিরভাগেরই কাজ নেই, যাদেরও বা আছে তারা অনেক কম পারিশ্রমিক পাচ্ছেন। দেশে অর্থ পাঠানো তো দূরের কথা, নিজেই 3 বেলা খেয়ে পড়ে থাকতে পারছেন না। বর্তমানে 12-13 ঘন্টা ডিউটি করে শুধুমাত্র খাওয়ার জন্য বেঁচে আছে। কাজের এবং ডলারের সংকট, আমরা সবাই অনেক বিপদের মধ্যে আছি আর কি। প্রচুর ভয় আছে এখনো পর্যন্ত, তার ভিতরে রাজনৈতিক সমস্যা। তো আমরা এখন এখানে আর থাকতেও লাভ হবে না। এই অবস্থায় দেশে ফেরাকেই একমাত্র সমাধান দেখছেন তারা। শ্রমবাজারের যে সম্ভাবনা, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে লেবাননের, বাংলাদেশের জন্য বিশেষভাবে। যারা দেশে যাইতে ইচ্ছুক তাদেরকে কিন্তু এই বিস্ফোরণের পর থেকে কিন্তু বাংলাদেশ এম্বাসি খুব দ্রুত গতিতে কিন্তু কাজ করে, কিন্তু ওনারা কিন্তু বাংলাদেশের লোকগুলা পাঠাচ্ছে। দেশে থাকাটা আমাদের কোনো লাভবান নাই, যেহেতু এখানে ডলার সংকট বিপুল পরিমাণ বেড়ে গেছে এবং ভবিষ্যতে এটা যে সমাধান হবে তাও কোনো আশা পাচ্ছি না। মাসের পর মাস বেতন না পাওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থের মান কমে যাওয়ায় ধস নেমেছে অর্থনীতিতে। এছাড়া রাজনৈতিক দলগুলোর বিভাজন ও ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলোর আধিপত্যেও সংকট আরও ঘোলা হয়েছে।
লেবাননে 1.5 লাখের বেশি বাংলাদেশির বাস। দূতাবাস বলছে আগ্রহীদের দেশে পাঠাতে সাধ্যমতো কাজ চলছে। খাদ্যপণ্য ও জরুরি চিকিৎসা সামগ্রীর পর এবার বৈরুতের ক্ষতিগ্রস্ত ভবনগুলোর জন্য নির্মাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। রাজধানীর গুলশান এলাকায় ফুটপাত ও সড়ক থেকে অবৈধ নির্মাণ সামগ্রী, দোকান ও স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজকে কিন্তু আমরা দেখছি সিটি কর্পোরেশন গতানুগতিক যে তাদের যে উচ্ছেদ অভিযান, তার থেকে বাইরে গিয়ে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। মূলত অবৈধ ফুটপাত দখল মুক্ত রাখতে যে ফুটপাতে যারা বিভিন্ন সামগ্রী রেখে ফুটপাতকে দখল করছে, তাদেরকে একটি হুঁশিয়ারি দিয়েই কিন্তু আজকের এই অভিযান পরিচালনা। এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু গুলশান 2 নম্বরের বেশ কয়েকটি সড়কে এই ধরনের অভিযান চালানো হচ্ছে। কিন্তু ব্যতিক্রম বলছি যে কারণে আমরা সবসময় দেখি যে এই ধরনের উচ্ছেদ অভিযানে যে যারা আসলে ফুটপাত দখল করে থাকেন তাদেরকে সেই সব স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়, পাশাপাশি জরিমানা করা হয় বা প্রয়োজনে আইন অনুযায়ী জেলও দেওয়া হয়। কিন্তু আজকের বিষয়টি হচ্ছে যে বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলো যারা বিভিন্ন নির্মাণ সামগ্রী, রড, ইট এইসব জিনিসপত্র রেখে যারা ফুটপাত দখল করে আছে, তাদেরকে যেমনটি করা হচ্ছে সেই নির্মাণ সামগ্রীগুলোকেও কিন্তু আমরা দেখছি সঙ্গে সঙ্গে একই সঙ্গে নিলাম করে দেওয়া হচ্ছে। অর্থাৎ সঙ্গে সঙ্গেই এই নিলামে সেগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে। আমরা আমাদের ক্যামেরায় এখন যে রডগুলো দেখতে পাচ্ছেন, এটি আসলে গুলশানের একটি সড়কে নির্মাণাধীন যে ভবন, সেই ভবনে ছিল। এবং এখান থেকে আমরা দেখেছি প্রায় কিছুক্ষণ আগে প্রায় 5.5 লাখ টাকা এখানে বসেই নিলামের মাধ্যমে কিন্তু এটি বিক্রি করা হচ্ছে। তো এভাবে আসলে আরও 3টি সড়কে এর আগে আমরা দেখেছি, আরও 2টি সড়কে রড এবং ইট এগুলো বিক্রি করা হচ্ছে। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড যারা করছে, অর্থাৎ যেসব প্রতিষ্ঠান এই নির্মাণ সামগ্রীগুলো ফেলে রাস্তা দখল করে রাখছে, তাদেরকেও কিন্তু জরিমানা অথবা আইন অনুযায়ী যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এছাড়া উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম যে কথাটি বলেছিলেন, তিনি কিন্তু বলেছিলেন যে এ ধরনের উদ্যোগ আমরা দেখি, অভিনব এ ধরনের উদ্যোগ প্রায় আমরা দেখি, কিন্তু কিছুদিন পরে আসলে মিলিয়ে যায়। তিনি কিন্তু আজকে যে বিষয়টি বলেছেন যে তাদের এই উদ্যোগটা, ফুটপাত দখলমুক্ত করার যে নতুন এই উদ্যোগটা কিন্তু চলমান থাকবে এবং সপ্তাহে 1 দিন করে নিয়ম মেনে এই যে এই উদ্ধার অভিযান বলি আমরা, যে বা এই যে মোবাইল কোর্ট পরিচালনা বলি, যেটাই বলি সেটা কিন্তু তারা পরিচালনা করবে বলে আমাদের জানিয়েছেন। পাশাপাশি তিনি আসলে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এখনো যারা এই ধরনের ফুটপাত দখল করে আছেন তাদের সতর্ক হওয়ার জন্য তিনি বলেছেন। তো এই ছিল মোটামুটি আজকের অভিযানের এখনকার মতো আমার কাছ থেকে দেওয়ার মতো সবশেষ তথ্য। রাজধানীর গুলশান এলাকার সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ লিমন। কাউকে রাস্তায় নামিয়েছে করোনা, আবার কেউ রাস্তায় আছেন বছরের পর বছর ধরে। আসলে তাদের পায়েই সচল নির্ঘুম ঢাকার নৈশ অর্থনীতি। রাতের পর রাত মাথার ঘাম পায়ে ফেলেও বদলাতে পারেনি জীবনের রং, বরং স্থায়ীভাবেই তাদের গায়ে সেঁটে গেছে দিন এনে দিন খাওয়া শ্রমজীবীর তকমা। শাহাবুর রহমানের ছবিতে জুবায়ের ফয়সালের রিপোর্ট। মধ্যরাতে বুড়িগঙ্গায় যাত্রীর অপেক্ষায় মাঝি আফসার আলীর গলায় বড্ড বেদনার সুর। গোটা 5 নৌকা অস্থায়ী ঘাটে ভিড়িয়ে তাদের অজানা অপেক্ষা। আদৌ কি পাবেন যাত্রীর দেখা? তেলঘাটদের রাস্তা ছিল আটকাই দিয়েছে, কোতারাঘাটদের রাস্তা ছিল আটকাই দিয়েছে। এই ঘাট কি খালি লঞ্চ চালাও করলে ঘাট, নৌকা ভিড়ের না জায়গা নাই কা। যদি এই জায়গাটুক পাইতাম আমরা খুশি। রাত যত গভীর হয় বাদামতলির ফলের আড়তগুলো ততই জেগে উঠতে থাকে। বেড়ে যায় খালাসি আর শ্রমিকদের ব্যস্ততা। খুব ছোটবেলা থেকেই এখানে ফলের ঝুড়ি আর সংসারের ঘানি একই সঙ্গে টেনে চলেছেন তোফাজ্জল মিয়া। আবার বিক্রমপুরের অরুণ করোনায় কাজ হারিয়ে এখন দুধ বিক্রি করছেন সদরঘাটে। জীবনের রং রূপে পরিবর্তনের কথা বলতেই এসব মানুষ ঝাপসা দেখেন চারপাশ। আমরা গরিব মানুষ ভাই, এই কোনোদিন 200 কাম করি, কোনোদিন 300 কাম করি। করোনার কারণে বেকার বই রয়েছে। ছেলের লেখাপড়া করে, মেয়ের লেখাপড়া করে, হয় না মনে করেন ঋণ টিন করতে হয়।
12 বছর ধরে পথের ধারে সেদ্ধ ডিম বেচে 5 জনের সংসার চালান তুহিন সর্দার। অপেক্ষায় আছেন কবে তার সন্তান আয়ের যোগ্য হবে। আবার বেবি ট্যাক্সির মাধ্যমে 30 বছর আগে রাস্তায় নেমেছিলেন আব্দুস সামাদ। সেখান থেকে বাস ট্রাক হয়ে এখন তার ঠাঁই সিএনজিতে। ভাগ্য বদলায়নি একটুও। যা কামাই করি তাই খরচ হয়ে যায়। আগে কমই ব্যয় হয়েছে, এখন বেশি কামাই করি বেশি খরচ হয়। সংসারের আয় ব্যয় কোনোভাবে আর কি করে দিয়ে চলছে, হিমশিম খাচ্ছে। 10 বছরে 160% বেড়ে দেশের মানুষের মাথাপিছু আয় এখন $2064, 38,500 কোটি টাকা থেকে 20 বছর পর বাজেট এখন 5.5 লাখ কোটিরও বেশি। অথচ আজও আয়ের সঙ্গে ব্যয়ের তাল মেলাতে গিয়ে হাঁপিয়ে উঠছেন লাখ লাখ শ্রমজীবী। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে খেয়ে না খেয়ে কোনো মতে দিন কাটছে রাজধানীর অনাথ ও দুস্থ শিশুদের। সংশ্লিষ্টরা বলছেন করোনাকালে কমে গেছে দান ও সহায়তার পরিমাণ। বেশিরভাগ ক্ষেত্রেই এসব শিশুদের খাবার জোটানোই মুশকিল হয়ে পড়েছে। হেসানুল হক শাওনের রিপোর্ট। সকালে যায় আলু ভর্তা ডাল। ফরিদপুরের আবরারুল হক বাবা মারা যাওয়ার পর মোহাম্মদপুর বেরিবাঁধের দারুল উলুম বাইতুল জান্নাত মাদ্রাসা ও এতিমখানায় থাকতে শুরু করে। শুরুটা ভালো হলেও করোনার দুর্যোগের ছাপ পড়তে শুরু করেছে তার জীবনে। করোনার আগে খাবার দাবার ভালো মতো হয়তো, করোনার অবস্থার কারণে দেখ সময় হয় না, আবার দেখ সময় হয়, মানে মানুষের যা যায় তাই তো খাই আমরা। কারওয়ান বাজার রেললাইনের কাছে রহমতে আলম ইসলামী এতিমখানায় 800 এতিম ও দুস্থ ছেলেমেয়েদের বসবাস। সরকারিভাবে 326 শিশুর জন্য মাথাপিছু 2000 টাকা করে দেয়া হলেও বাকিদের খরচ চলে দানের টাকায়। করোনাকালে সেই তহবিলে টান পড়েছে। কোনো সময় খাবার পাই, কোনো সময় পাই না, কোনো সময় রাত্রে দেয় না, সকালবেলা দেয়, সবসময় ডাল ভাত। খাওয়াটাই আমরা পারি না এখন ওইভাবে তাদেরকে যে আমরা স্যানিটাইজিং সহ অন্যান্য ব্যবস্থা যতটুকু সম্ভব দিতেছি, কিন্তু পর্যাপ্ত দিতে পারতেছি না। একই অবস্থা বেসরকারি অন্য শিশু পরিবারেও। তবে বেসরকারি এসব প্রতিষ্ঠানের সব শিশুদের এখনই সহায়তার আওতায় আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা। হঠাৎ করে তাদের কষ্ট যে হচ্ছে এরকম না, আমাদের এই কাছে এই ইনফরমেশন নাই যে তারা কম খাচ্ছে। তবে 50 ভাগের বেশি ক্যাপিটেশন গ্রান্ট দেওয়ার সাধারণ যে নীতিমালা, এটিতে পরিবর্তনের এখনো কোনো পরিকল্পনা আমাদেরও নাই। দেশে সরকারি শিশু পরিবার 85টি, নিবন্ধিত বেসরকারি প্রতিষ্ঠান 3928টি, যার প্রায় অর্ধেক শিশু প্রতি মাসে 2000 টাকা করে সরকারি সহায়তা পেয়ে থাকে। কষ্টগাথা সংগ্রামে করোনা যোগ করেছে অনেকটাই বিষাদ। সমাজের বিত্তবানদের সদয় দৃষ্টি এবং সরকারি পৃষ্ঠপোষকতায় পারে এসব আধারে থাকা শিশুদের জীবন বদলে দিতে। হেসানুল শাওন, সময় সংবাদ, ঢাকা। ইলিশের সয়লাভ বরিশালের মাছের পাইকারি বাজার সরবরাহ বাড়ায় কমেছে দাম, এতে খুশি ক্রেতারা। এমন অবস্থায় ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন পাইকারি বিক্রেতারা। এদিকে জেলা প্রশাসক ইলিশ ব্যবসায়ীদের আবেদন ঊর্ধ্বতন মহলে তুলে ধরার আশ্বাস দিয়েছেন। মাহমুদুন নবীর ছবি ও ফেরদাউস সোহাগের তথ্য নিয়ে রিপোর্ট। কেনাবেচার হাকডাকে জমজমাট বরিশালের ইলিশের পাইকারি বাজার। সাগরের জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। সাধারণত 300 থেকে 500 মন ইলিশ প্রতিদিন আসতো বরিশালের পাইকারি বাজারে। গত এক সপ্তাহ ধরে আসছে প্রতিদিন 3000 মন ইলিশ। সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কমেছে, তাতে খুশি ক্রেতারা। প্রচুর ইলিশ উঠছে, অ্যাভেলেবেল এবং দামও রিজনেবল। ক্রয় ক্ষমতার ভিতরে আছে, সাধারণ মানুষ কিনতে পারতেছে। আগে দাম ছিল প্রায় 500 টাকা, 550 টাকা কেজি ছিল, তো ওই মাছ এখন বেশি 250 টাকা করে। ভরা মৌসুমে সরবরাহ বাড়ায় ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন পাইকারি বিক্রেতারা। বাংলাদেশ সরকারের অনুরোধ করব, 2-1 মুষ্টিমেয়কে না দিয়ে এক্সপোর্টটা সারা পৃথিবীতে যেন উন্মুক্ত করে দেওয়া হোক। এদিকে ইলিশ ব্যবসায়ীদের রপ্তানির আবেদনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান জেলা প্রশাসক। ব্যবসায়ীদের যদি আগ্রহ থাকে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। যখন ইলিশের পরিমাণটি বৃদ্ধি পায় তখন সীমিত পর্যায়ে রপ্তানির সুযোগ যেন প্রদান করা হয়। এটি হলে আমাদের জেলেদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক হবে। বরিশালের পাইকারি বাজারে 600 থেকে 900 গ্রামের ইলিশ 20,000 টাকা মন, 1 কেজি ওজনের ইলিশ 27,000 এবং 1200 গ্রামের ইলিশ 31,000 টাকা মন দরে বিক্রি হচ্ছে। সময় সংবাদ, বরিশাল। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদাকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করতে যাচ্ছে সরকার। মুজিব বর্ষ উপলক্ষে উদ্যোগ নিয়েছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। হেরিটেজ ঘোষণা হলে হালদা নদী বিশ্বে পরিচিতির পাশাপাশি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতির সম্ভাবনা তৈরি হবে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট।
হালদা নদী। প্রাকৃতিকভাবে মা মাছ ডিম ছাড়ে বলে দুপারের মানুষকে সমৃদ্ধ করেছে এই নদী। জাতীয় অর্থনীতিতে যার অবদান 800 কোটি টাকা। তাই আবেগের জায়গা থেকে এই নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণার দীর্ঘদিনের দাবি স্থানীয়দের। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ডিক্লেয়ার করা হবে। এই ডিক্লেয়ার করা হলে এই নদীটা বিশেষ কিছু মর্যাদা পাবে। এই নদীর মৎস্য শিকার বা অন্যান্য কিছু অ্যাটেনশন পাবে। আমার মনে হয় এইগুলো উদ্যোগ নিলে হবে কি হালদা নদী আরও বেশি সুরক্ষিত থাকবে। এমন বাস্তবতায় হেরিটেজ ঘোষণাকে আরও এগিয়ে নিতে নদীর সংশ্লিষ্টদের নিয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় মত বিনিময় সভা। এ সময় হালদা নদীকে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেতে হলে প্রথমে জাতীয়ভাবে হেরিটেজ ঘোষণার কথা তুলে ধরেন এই নদী গবেষক। যদি র্যাঙ্কিংয়ের দিক দিয়ে সেটা নাম্বার 1 একমাত্র হালদা নদী ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার যোগ্যতা রাখে, সেটার জন্য এই ন্যাশনাল হেরিটেজ হওয়ার পর আমরা সেকেন্ড ধাপে আমরা ওয়ার্ল্ড হেরিটেজের জন্য এটা দাবি জানাতে পারি। এতে মা মাছ ও ডলফিন নিধন, নদীর উপরে ড্যাম নির্মাণ সহ উঠে আসে নানা সমস্যার কথা। এছাড়া সামনে এগিয়ে নিতে সরকারের নানা পরিকল্পনার কথাও বলা হয়। যে নদীতে এইটা থাকবে, এই ডলফিন থাকবে, বুঝতে হবে যে এইখানে পলিউশন নাই। 1, 2 প্রচুর মাছ আছে, কারণ এটা ভোরাসিয়াস ফিডার, এটা প্রচুর মাছ খায়। প্রচুর মাছ না থাকলে সে থাকবে না, এবং পলিউশন থাকলে সে থাকবে না। সুতরাং এই জিনিসটা আমাকে রক্ষা করতে হবে। এটা আছে সুন্দরবনে একটা গ্রুপ, আর এইখানে হালদাতে আছে। সর্বসম্মতভাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি করে দেওয়া হবে, যাতে ইন্টারমিনিস্ট্রিয়াল রিলেশনটাও মজবুত হয়। একই সাথে এই হালদার প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে পারি। খাগড়াছড়ির পাতাছড়া থেকে নেমে আসা 106 কিলোমিটার দীর্ঘ এই নদীতে প্রাকৃতিকভাবে 4 প্রজাতির মা মাছ ডিম ছাড়ে। এই নদী থেকেই দৈনিক 18 কোটি লিটার পানীয় সরবরাহ করে চট্টগ্রাম ওয়াসা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পঞ্চম দিনের মতো বন্ধ কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। এতে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে বেড়েছে যানবাহনের চাপ, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। নাব্য সংকটে টানা 5 দিন ধরে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে পুরোপুরি বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। অনেকে ঘাটে এসে ফিরে যাচ্ছেন, কেউ বা আবার গাড়ি রেখেই লঞ্চ কিংবা স্পিড বোটে ঝুঁকি নিয়ে পদ্মা পার হচ্ছেন। সমস্যা সমাধানে বিআইডব্লিউটি এর 9টি ড্রেজার ও পদ্মা সেতুর একটি ড্রেজার পলি অপসারণ করছে। অন্যদিকে বিকল্প হিসেবে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে বেড়েছে চালক ও যাত্রীদের চাপ। এতে ঘাটে দীর্ঘ অপেক্ষার সারি যানবাহনের। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এখানে আপনার 7-8 কিলো এধারে জামে রয়েছে, 3 দিন এখানে না খেয়ে করে বেড়াচ্ছি। গাড়ির ভিতরে ভাই কাজ আমার 4 দিন যাবত টার্মিনালে আছি ভাই। দুটা লঞ্চ পাশাপাশি যাওয়া যায় না, খুবই সমস্যা। এই জন্য আমাদের রিক্সে চালাইতে হয় সবসময়। এখানে খাবার দাবার অনেক দাম, আমাদের তো ভাই কাজ করে খাই, এত টাকা কই পাবো? 8 দিন যাবত হচ্ছে এই জায়গায় ফেরি ঘাট আইছি, আমি বন্ধু ফেরি এখনো পাই নাই, কিন্তু আমার গাড়ি নিয়ে যে বসে রয়েছি, আপনার পার্টিটা আমার ড্যামারেজ দিব না। রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন বিআইডব্লিউটি এর ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন রিপোর্টার নাজমুস সালেহি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহি, সবুজ সকাল 11:30 থেকে সদরঘাট থেকে আসলে শুরু হয়েছে যে বিআইডব্লিউটি এর এই যে শ্যামনগর কাঁচা সদরঘাট থেকে শুরু করে পোস্তগোলা ব্রিজের ওইখানে যে শ্মশানঘাট রয়েছে, এই যে রাস্তাটি রয়েছে, আসলে এই রাস্তার দুপাশে যে নদীর জায়গা দখল করে যারা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছে, দোকানপাট নির্মাণ করেছে এবং যদি অস্থায়ী দোকান ফুটপাতে যারা আসলে বসছে, তাদের কাছ থেকে এই জায়গাটি উদ্ধার করে আসলে মানুষের পায়ে হাঁটার যে পথ সেটিকে আসলে অবমুক্তকরণের কাজ আসলে সকাল থেকে শুরু হয়েছে। এই রাস্তাটিতে 1.5 কিলোমিটার মতো রাস্তা রয়েছে। বিআইডব্লিউটি এর তথ্য বলছে যে এই রাস্তাটিতে তারা সর্বপ্রথম 2004 সালে অভিযান চালিয়েছিল এই রাস্তাটিকে উদ্ধারের জন্য। 2004 সাল থেকে 2020 পর্যন্ত তারা 7 থেকে 8 বার অভিযান চালিয়েছে। সেই সমস্ত অভিযানের পরেও আসলে এই রাস্তাটিকে পুরোপুরিভাবে অবমুক্ত করা যায়নি। তো সকাল থেকে এই অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত বলা যেতে পারে যে বিশেষ করে দোকানের দুই পাশে যে ভ্রাম্যমাণ দোকানগুলো বসে, সেই দোকানগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এই যে মার্কেট রয়েছে, আসলে কাঁচা বাজার রয়েছে, পাশাপাশি যে কৃষি পণ্যের যে আড়তের যে দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো থেকে বিআইডব্লিউটি এর যে সীমানা রয়েছে তার মধ্যে যে সমস্ত স্থাপনা আসলে চলে এসেছে মূল মার্কেট থেকে, সেই সমস্ত দোকানগুলোর বর্ধিত অংশ আসলে ভেঙে দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি এখন পর্যন্ত আমরা দেখেছি যে 50 থেকে 60টি দোকানের আরও অনেকগুলো দোকান আসলে এইভাবে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি এই যে রাস্তাটি যেটি রয়েছে
তার দুই পাশে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো তো ভেঙে দেওয়া হবেই, এবং বলা হচ্ছে যে এখান থেকে যে ভ্রাম্যমান দোকান যাদের কারণে আসলে রাস্তাটি মানুষের পায়ে হাঁটার পথ আসলে থাকে না, সেই রাস্তাটিকে আসলে উন্মুক্ত করে দেওয়া হবে। এবং এটা শুধু তারা বলছে 2004 সাল থেকে এখন পর্যন্ত অনেকগুলো অভিযান পরিচালনা করা হয়েছে, এরপরে আবার সেখানে স্থাপনা উঠেছে এবং ভ্রাম্যমান দোকানগুলো আবার উঠে, যাতে এবার সেটি না হতে পারে সেই জন্য তাদের পক্ষ থেকে তারা বলছেন যে মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে এবং রাস্তাটি আসলে স্থায়ীভাবে জনগণের জন্য আসলে উন্মুক্ত করে দেওয়া হবে। তো সবুজ, এই ছিল আমার কাছে বিআইডব্লিউটির অভিযানের সর্বশেষ। অবৈধ দখলমুক্ত করা হচ্ছে বুড়িগঙ্গার তীর, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার নাজমুস সালেহ। ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট নকল করে নিয়োগ প্রতারণার অভিযোগে রাজধানীর নিউ মার্কেট থানায় মামলা করা হয়েছে। গতরাতে ভূমি প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শামীম হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। অজ্ঞাতনামাদের আসামি করে এই মামলা করা হয়। ভূমি প্রশিক্ষণ কেন্দ্রের প্রকৃত ওয়েবসাইট latc.gov.bd, অন্যদিকে ভুয়া ওয়েবসাইটের নাম latc.gov.bd.com। ডোমেইন নেম gov.bd কেবল বাংলাদেশ সরকারের জন্য সংরক্ষিত। তাই এই ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার মতো প্রতারণার সুযোগ করতেই এমন কাজ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। বিসিক শিল্পনগরীতে শিল্প কারখানা ছাড়া অন্য কোনো স্থাপনা না রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, শিল্পনগরীতে নির্দিষ্ট সময়ের মধ্যে উদ্যোক্তারা কারখানা স্থাপনে ব্যর্থ হলে প্লট বরাদ্দ বাতিল করে সেটি অবশ্যই অন্য উদ্যোক্তাদের দিয়ে দিতে হবে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের বিসিকের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী নাগরিক সেবা উদ্ভাবন শীর্ষক অনলাইন কর্মশালার উদ্বোধন করে নির্দেশনা দেন তিনি। বিসিকের আওতায় ৬,০০০ শিল্প প্রতিষ্ঠান সহ নতুন উদ্যোক্তাদের দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে অ্যাক্সেস টু ইনফরমেশন A2I এর সহযোগিতায় কর্মশালার আয়োজন করা হয়েছে। ৬ এবং ৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন উদ্যোক্তারা। এবার জানিয়ে দেব শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, আমরা দেখে নেব এই মুহূর্তে সূচকের অবস্থান। সার্বিক সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে ৪,৯৫৩ পয়েন্টে, এখন পর্যন্ত বেড়েছে 5 পয়েন্টের কিছু বেশি, এবং ডিএসসি এস ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে ১,১৪২ পয়েন্ট এবং বেড়েছে প্রায় 2 পয়েন্টের কাছাকাছি। বাছাই সূচক ডিএস30 ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে ১,৭২৪ পয়েন্ট এবং এখন পর্যন্ত বেড়েছে 8 পয়েন্টের কাছাকাছি। টাকার অঙ্কে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 423 কোটি টাকার শেয়ার, এবং লেনদেনকৃত শেয়ারের মধ্যে দাম বেড়েছে 127টি প্রতিষ্ঠানের এবং দাম কমেছে 165টি প্রতিষ্ঠানের এবং দাম অপরিবর্তিত আছে 64টি প্রতিষ্ঠানের শেয়ারের। দর্শক, আমরা দেখে নিচ্ছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবর এবং সূচকের অবস্থান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বছর বছর লোকসান গুণেও লাগাম ছাড়া বাড়ছে অনেক প্রতিষ্ঠানের শেয়ারের দাম, ফাঁদে পড়ছেন বিনিয়োগকারী। ঝুঁকিপূর্ণ কোম্পানির লাল তালিকা করার পরামর্শ। এবার দুবাই ফেরা নিয়ে অনিশ্চয়তায় প্রবাসীরা চড়া দামে টিকিট কিনেও ফিরতে হচ্ছে বিমানবন্দর থেকে। এয়ারলাইন্সের গাফিলতিকে দুষছেন ট্রাভেল এজেন্টরা। এবং বৈরুত বিস্ফোরণের পর বন্ধ হতে বসেছে লেবাননের শ্রমবাজার। সংকটে প্রবাসী বাংলাদেশিরা দেশে ফেরত আসতে হতে পারে বেশিরভাগকে। এই ছিল এ সময়ের বাণিজ্য। সঙ্গে থাকুন সময়ের।